ঈদে যাত্রা নির্বিঘ্ন করতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে। থাকছে বিশেষ 16টি ট্রেন। যাত্রী নিরাপত্তায় কোনো ছাড় নয়, হুঁশিয়ারি মন্ত্রী। বাজেটে ভ্যাট বাড়লেও বাড়বে না পণ্য মূল্য। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। দুর্যোগের প্রভাবে বেড়েছে চাল সহ নিত্যপণ্যের দাম। বুড়িগঙ্গার বিষাক্ত পানি ঢুকে মরে যাচ্ছে তুরাগ নদের মাছ। জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ। নিমতলীর ভয়াবহ আগুনের পর আজও নিরাপদ নয় পুরান ঢাকার বেশিরভাগ এলাকা। বন্ধ হয়নি দাহ্য জাতীয় পদার্থের কারখানা। ব্যবস্থা নেওয়ার দায়সারা আশ্বাস সিটি কর্পোরেশনের। এবং ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে বিপণী বিতানগুলো। দেশির চেয়ে বিদেশি কাপড়ের দিকেই ঝোঁক নারীদের। শিশুদের পছন্দ ঝলমলে পোশাক। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ঈদে রেলযাত্রা নির্বিঘ্ন করতে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবারেও ঝামেলা এড়াতে দেয়া হবে আগাম টিকিট। বিভিন্ন রুটে ঈদের আগে পরে থাকবে 16টি বিশেষ ট্রেনের ব্যবস্থা। এছাড়া যাত্রী নিরাপত্তায়ও কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী। বিস্তারিত রাশেদ লিমনের রিপোর্টে। তুলনামূলক আরামদায়ক আর সাশ্রয়ী হয় রেলের প্রতি যাত্রীদের ঝোঁক বরাবরই একটু বেশি। দেশের মোট 1808 কিলোমিটার মিটার গেজ ও 409 কিলোমিটার ব্রডগেজ লাইনে স্বাভাবিক অবস্থায় মোট 340টি রেল চলাচল করে। গড়ে প্রতিদিন 1.5 লক্ষ যাত্রী চলাচল করে রেলপথে। আর ঈদ মৌসুম এলে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় 2.5 লাখে। আর শেষ 3 দিনের সংখ্যাত্মক হিসাব দেওয়া তো একেবারে অসম্ভব। নানা সীমাবদ্ধতার কারণে এই বাড়তি চাপ সামাল দিতে কাঙ্ক্ষিত যাত্রী সেবা দেওয়া সম্ভব হয়ে ওঠে না রেলওয়ের। তবুও ওয়ার্কশপগুলোতে চলছে ঈদের প্রস্তুতি। এমনিতেই গত বছর বেশ কয়েকটি নতুন বগি যুক্ত হওয়ায় এবারের ঈদে যুক্ত হচ্ছে 20,000-এরও বেশি নতুন সিট। পাশাপাশি এই ঈদে যুক্ত হবে আরও 86টি অতিরিক্ত বগি। রেলমন্ত্রী বলছেন, ঢাকা চট্টগ্রাম, ঢাকা খুলনা, ঢাকা সিলেট, ঢাকা পার্বতীপুর ও চট্টগ্রাম খুলনা রুটে ঈদের আগে পরে 3 দিন দেয়া হবে বিশেষ ট্রেন। পাশাপাশি ঈদের দিন শোলাকিয়ায় দেয়া হবে আলাদা সার্ভিস। এবার আমাদের বেশ কিছু কোচ এসেছে। এই কোচগুলি আমাদের এখন বহরে যোগ হয়েছে। আরো কিছু কোচ আমরা মেরামত করব, কিছু পুরাতন ইঞ্জিন মেরামত করব, করে আমাদের বহরে যোগ করব। অতএব প্রস্তুতি গতবার থেকে অনেক বেশি হবে। এছাড়া যাত্রী নিরাপত্তায় থাকবে বিশেষ নজরদারি। রেলমন্ত্রী বলছেন, টিকিট কালোবাজারি রোধেও সতর্ক থাকবে রেলওয়ে। ঈদ উপলক্ষে যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যস্থলে যাইতে পারে, আবার কর্মস্থলে ফিরে আসতে পারে, আমাদের বাহিনী জিআরপি এবং আর্মি সবসময় প্রস্তুত এবারও থাকবে। ঈদ উল ফিতরকে সামনে রেখে 14 জুন থেকে রেলের আগাম টিকিট দেওয়ার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার উপকূল অতিক্রম করে যাওয়া ঘূর্ণিঝড় মোরার দুঃসহ স্মৃতি ভুলতে পারছে না প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। 130 থেকে 135 কিলোমিটার গতিবেগে আঘাত হানা এই ঘূর্ণিঝড়ে পুরো দ্বীপই এখন লণ্ডভণ্ড। এদিকে দুর্গম এলাকা হওয়ায় ক্ষতিগ্রস্ত অনেকের কাছে পৌঁছানো যাচ্ছে না ত্রাণ সামগ্রী। 1991 সালের পর এই মোরা ঘূর্ণিঝড়কে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয়রা। সাখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। যে নয়নাবিরাম সৌন্দর্য দেখার জন্য পর্যটকরা প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ছুটে যেতেন, এখন তার কিছুই নেই। ঘূর্ণিঝড় মোরার আঘাতে লণ্ডভণ্ড পুরো দ্বীপ এলাকা। চারিদিকে ঘূর্ণিঝড়ের আঘাতের ক্ষতচিহ্ন। বাসাবাড়ি থেকে শুরু করে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু এখন ধ্বংসস্তূপ। ঘূর্ণিঝড় ভোর 6টায় সেন্ট মার্টিনে আঘাত হানলো। ভোর 4টা থেকে এখানে চলে প্রকৃতির রুদ্ররোষ। প্রত্যেকটা মুহূর্ত ছিল অনিশ্চিত। বাড়িঘর, জানালা কাজ ভেঙে যাচ্ছিল। যেগুলো এখানে লোকাল ঘর বাড়ি আছে, কাঁচা ঘর বাড়ি, সেগুলো উড়ে যাচ্ছিল।
4 দিন পেরিয়ে গেল ঘূর্ণিঝড় মোরা নিয়ে আতঙ্ক কাটছে না সেন্ট মার্টিনের বাসিন্দাদের। সকাল 10টা পর্যন্ত টানা 5.5 ঘন্টার এই ঘূর্ণিঝড় স্থানীয়দের কাছে ছিল চরম দুঃস্বপ্নের মতো। কাগজের মতো দূরে ছিটকে পড়েছে টিনের চালা। শুধু তাই নয়, বালুর নিচে ডুবে গেছে অনেক নৌকা। মহাসেন ছিল, আমাদের পিঠের উপরে গেছে, কিন্তু এটার চেয়ে 3 ডবল এই বাতাসটা ছিল। আমার জীবনে, আমার লাইফে আমি এরকম বাতাস দেখিনি। মানে যে একটা গাছ এখান থেকে চিরা উড়ে গেছে। ঘূর্ণিঝড়ে বসতবাড়ি হারিয়ে অনেকটা অসহায় অবস্থায় খোলা আকাশের নিচে দিন কাটছে সেন্ট মার্টিনের বাসিন্দাদের। অনেকেই প্লাস্টিকের ছাউনি দিয়ে বাসার চালা দিল, বাকিরা তাও পারছে না। যোগাযোগ ব্যবস্থা দুর্গম হওয়ায় পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী, নেই পর্যাপ্ত ত্রাণ সহায়তা। বাসা বাড়ি, ব্যবসা বাণিজ্য অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা চাই ভালো একটা আশ্রয় সরকারের পক্ষ থেকে, চাই আরো সাহায্য সহযোগিতা। ঝড় বাতাসে বেড়ে ওঠে সেন্ট মার্টিনের মানুষ। 1991 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর অন্তত 50টি ঘূর্ণিঝড় প্রত্যক্ষ করেছে এখানকার বাসিন্দারা। কিন্তু ঘূর্ণিঝড় মোরা যে ক্ষত সৃষ্টি করেছে তা তাদের মন থেকে সহজে মুছছে না। এটি একটি সামান্য ধ্বংসস্তূপ। এ ধরনের শত শত ধ্বংসস্তূপ সৃষ্টি হয়েছে পুরো সেন্ট মার্টিন জুড়ে ঘূর্ণিঝড় মোরার আঘাতে। কক্সবাজারের সেন্ট মার্টিন থেকে কমল দে, সময় সংবাদ। বুড়িগঙ্গার বিষাক্ত পানি ঢুকে পড়ায় তুরাগের বিস্তীর্ণ এলাকায় মরে যাচ্ছে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ। গত 2 দিন ধরে মরা ও নিস্তেজ মাছ সংগ্রহ করছে তুরাগ তীরের মানুষ। এভাবে মাছ মরে যাওয়ায় জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন ওই এলাকার মৎস্যজীবী ও সাধারণ মানুষ। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকারকে এখনই কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। তুরাগের বিভিন্ন এলাকা ঘুরে এসে জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। মড়ক লেগেছে তুরাগের মাছে। মরা ও আধামরা মাছ সংগ্রহে 2 দিন ধরে ব্যস্ত তুরাগ তীরের মানুষেরা। স্থানীয়রা জানিয়েছেন, পূর্ণিমার জোয়ারে বুধবার রাতে বসিলা ও গাবতলী এলাকার কয়েকটি পয়েন্ট দিয়ে বুড়িগঙ্গা থেকে বিষাক্ত পানি তুরাগে প্রবেশ করে। এরপর থেকে মাছ মরতে শুরু করে। মলা ঢেলা, ট্যাংরাপুটি থেকে শুরু করে শোল, বোয়াল সব প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। আর যে মাছগুলো এখনো বেঁচে আছে সেগুলো নিস্তেজ হয়ে ভাসছে নদীতে। বুড়িগঙ্গার যে পচা পানি ছিল না, পচা পানি আসে আগের যে ভালো পানি ছিল ওই পানিটা নষ্ট করে পালাইছে, তো এই কারণে বহু মাছ মরছে। সাভার, মিরপুর ও আশুলিয়া এলাকায় তুরাগের বিভিন্ন পয়েন্টে মিলছে ছোট বড় মাছ। স্থানীয়রা বলছেন, বৃহস্পতিবার রাতে শুধুমাত্র সাভারের মোগরাকান্দা গ্রামেই বিক্রি হয়েছে 2.5 লাখ টাকার মরা মাছ। এর চেয়ে বড় বড় মাছ, বাইং, বোয়াল, শোল, গজার, রুই, কাতল, অনেক মাছ, ফলি, এরকম অনেক মাছ মরে এই কস্তুরীর ভিতরে ভাইসা রয়েছে। এখনো মরতে আছে, ভাবলিকে ধরতে আছে। লক্ষ লক্ষ টের মাছ মারা গেছে। ফলাবানে বড় মানুষ তো মরা মাছ লয়ে গেছে হাজার হাজার টের। নদীকে ঘিরে যাদের জীবন আবর্তিত হয়, মাছ এভাবে মরে যাওয়ায় চিন্তিত তারা। সারা গ্রামের মানুষ মনারান মাছ ধরতো, খাইতো, বাজারে বিক্রি করতো, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। এই পানিটা আইলে মাছ মারা গেলে আমাকে তো আর খাওয়ার মাছ থাকে না। আপনারা যে খাইবেন বা বিক্রি করুম হেওয়াটা পারি না। বুড়িগঙ্গার বিষাক্ত পানি ঢুকে মাছের মড়ক তুরাগ তীরের মানুষের কাছে এই প্রথম নয়। এলাকাবাসী বলছেন, প্রতি বছর এই সময়ে বুড়িগঙ্গা থেকে বিষাক্ত পানি ঢুকে তুরাগের বিস্তীর্ণ এলাকায় মাছের মৃত্যু ঘটাচ্ছে। এটি রোধ করা না গেলে একসময় বুড়িগঙ্গার মতো তুরাগেও কোনো মাছের অস্তিত্ব থাকবে না বলে মনে করছেন অনেকেই। সাভারের তুরাগ নদীর মোগরাকান্দা এলাকা থেকে সালাউদ্দিন সুমন, সময় সংবাদ। প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী হলেও বাস্তবায়ন হবে কিনা এমন প্রশ্ন করা অবান্তর বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল বিকেলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, নতুন ভ্যাট কার্যকর হলেও পণ্যের দাম বাড়বে না। সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী বলেন, দুর্যোগের কারণে চালের দাম বেড়েছে, তবে সরকারের বিভিন্ন পদক্ষেপে শিগগিরই দাম নিয়ন্ত্রণে আসবে। এদিকে শিল্পমন্ত্রী স্বীকার করেন, অন্যান্য দেশে রমজানে পণ্যের দাম কমলেও বাংলাদেশে তা বাড়ার প্রবণতা রয়েছে। 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ। প্রায় 2 ঘন্টার সংবাদ সম্মেলনে রাজস্ব আদায়, ভ্যাট আইন কার্যকর ও নিত্যপণ্যের দাম আলোচনায় উঠে আসে। এ সময় ভ্যাট আইনের ফলে পণ্যের দাম বাড়বে না বলে আশ্বাস দেন অর্থমন্ত্রী। যে ভ্যাট বাড়ছে, কিন্তু তাতে আমি বলছি দাম বাড়বে না। দাম বাড়বে না কেননা এতেই যারা ক্ষুদ্র ব্যবসায়ী, মধ্য ব্যবসায়ী, তারা সবাই এর মধ্যে পড়ে যাবে।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এই মুহূর্তে দেশে বিদ্যুতের লোডশেডিং খুব কম রয়েছে। এছাড়া প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতের উপর আবগারি শুল্ক বাড়ানোর বিষয়ে তিনি বলেন, এর ফলে ব্যাংকে আমানতের ঘাটতি কিংবা দেশের বাইরে অর্থ পাচারের কোনো আশঙ্কা নেই। আমার মনে হয় 1 লাখ ডিপোজিটদার থাকে, তাকে সম্পূর্ণরূপে এই ভারমুক্ত করা সেটাই যথেষ্ট। তার উপরে যারা আছেন তারা মনে হয় যথেষ্ট সম্পদশালী আমাদের দেশের তুলনায়, সুতরাং তারা সেই ব্যয়ভারটি বহন করতে পারবেন। এই ফাইন্যান্সিংটি প্রয়োজন পড়ে ওই সমস্ত ব্যাংকগুলা যেগুলো ডাইরেক্টেড কাজ করে সরকারের, সেখানে অনেক ভর্তুকি দিয়ে অনেক কম রেট অফ ইন্টারেস্টে তাদেরকে অনেক কাজ করা লাগে। সংবাদ সম্মেলনে পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত হাওর অঞ্চলে ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে জানান কৃষিমন্ত্রী। এ সময় এক প্রশ্নের উত্তরে শিল্পমন্ত্রী বলেন, অন্যান্য দেশে রমজানে পণ্যের দাম কমলেও বাংলাদেশে তা বাড়ার প্রবণতা রয়েছে। ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 3 মাস আবার আমরা 30 কেজি চাল হতদরিদ্রের জন্য দেওয়া হবে। আমাদের খাদ্য মন্ত্রণালয় অলরেডি টেন্ডার ফ্লোট করেছে এবং এছাড়াও G2G ভিত্তিতে কিছু চাল আসবে এবং বাজার মোটামুটি স্বাভাবিক থাকবে। আমার মনে হয় যে আমাদের দেশের কিছু কিছু লোকের কিছু সমস্যা আছে, যে সমস্যার কারণে তারা অতি উৎসাহিত হয়ে যায় দাম বাড়াবার ক্ষেত্রে, এবং বিভিন্ন সময় এটা আমরা লক্ষ্য করি। আগামী অর্থবছরে বাজেট প্রস্তাবনায় কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি উল্লেখ করে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে 2-1টি ব্যাংকে কিছু সমস্যা হলেও তা খুব বেশি না। যাতে রেমিটেন্স বেশি হতে পারে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভ্যাট নির্ভর রাজস্ব আদায়ে সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গতকাল রাজধানী গুলশানে একটি হোটেলে প্রস্তাবিত বাজেটের উপর সংবাদ সম্মেলনে কথা বলেন সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নতুন বাজেটে প্রস্তাবিত কর কাঠামো সাধারণ মানুষের ব্যয় বাড়াবে বলেও মনে করেন তিনি। কর কাঠামো এবং যে আর্থিক কাঠামো, আমাদের ধারণা উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, একই সাথে ভোক্তা ব্যয়ও বৃদ্ধি পাবে। এই উৎপাদন ব্যয় এবং ভোক্তা ব্যয় বৃদ্ধি, অপরদিকে যেভাবে চালের দাম বৃদ্ধি পাচ্ছে, আগামীতে যেভাবে আমাদের টাকার বিনিময় হারকে সামঞ্জস্যপূর্ণ করে নিচের দিকে নামানোর প্রয়োজন করতে পারে, এবং যেহেতু তেলের দাম বা জ্বালানির দাম কমলো না, এই সব কিছু মিলিয়ে আগামী বছর মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা রয়ে গেল। এই যে মূল্যস্ফীতি হবে, এই যে নিম্ন মধ্যবিত্তের উপর চাপ সৃষ্টি হবে, এটা কিন্তু আমরা 3-4 মাস আগে থেকে বলে আসছি। প্রস্তাবিত বাজেটে শুল্ক হার হ্রাস বৃদ্ধির কারণে স্বাভাবিক নিয়মেই পরিবর্তন আসবে নিত্যপণ্যের বাজার দরে। কিন্তু ভোক্তাদের আশঙ্কা, ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে বাজেট পাশের আগেই বাজার চড়া হয়ে উঠবে। তবে ভোক্তা পর্যায়ে সচেতনতা বাড়ার কারণে ইচ্ছে মতো বাজার নিয়ন্ত্রণ অসম্ভব বলে মন্তব্য করেছেন বিক্রেতারা। বাজার অস্থিতিশীল হওয়ার পেছনে কিছু অসাধু ব্যবসায়ীদের যোগসাজশের বিষয়টি স্বীকার করে অনিয়ম ঠেকাতে বাজার মনিটরিংয়ের আশ্বাস ব্যবসায়ী নেতাদের। জুবাইর ফয়সালের রিপোর্ট। স্থানীয় বাজারে পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিতের পাশাপাশি দামও থাকতে হবে আমদানি পণ্যের সঙ্গে যৌক্তিক পর্যায়ে। এমন উদ্দেশ্যেই প্রতি অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় কিছু পণ্যের উপর থেকে শুল্ক হ্রাস করে সরকার, তেমনিভাবে কিছু পণ্যের উপর আরোপ করা হয় বাড়তি শুল্ক। 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটেও এর ব্যতিক্রম হয়নি। শুল্ক বাড়ানোই বাড়তে পারে সব ধরনের শিশু খাদ্য, গুঁড়ো দুধ আর চকোলেটের দাম। ভ্যাট অব্যাহতি দেয়ায় আসছে অর্থ বছরে কমবে মাছ, মাংস, সবজির দাম। যদিও এসব কিছুই আমলে নেন না ব্যবসায়ীরা, এমন অভিযোগ ভোক্তাদের। তাদের দাবি, পণ্যের দাম কমে না কখনোই। এটা অভ্যাস হয়ে গেছে যে কোন জিনিস বাড়ার কথা শুনলে সাথে সাথে বেড়ে যায়, এটা কমার কথা যখন আসবে এটা আর বলে যে পুরনো স্টক এখনো শেষ করতে পারেনি, কমতেছে না। একটা ব্যবসায়ী মহল আছে যারা অধিক প্রফিটের আশায় হয়তো এটা করে। বেবি ফুড, খাবার দাবারের যে আইটেমগুলো বিশেষ করে ইম্পোর্ট করা হয়, এগুলো যদি গভর্নমেন্ট একটু ছাড় দিলে আমার মনে হয় ভালো হয়, সাধারণ জনগণ একটু ভালোভাবে থাকতে পারবে। অভিযোগ অস্বীকার করে বিক্রেতারা বলছেন, তৃণমূলে সচেতনতা বৃদ্ধির কারণে ইচ্ছা করলেই বাজার নিয়ন্ত্রণ অসম্ভব। মানুষজন সচেতন, বাজেট বাড়লে অবশ্যই প্রোডাক্টের দাম বাড়ে, সেক্ষেত্রে আমরা কাস্টমারের কাছে বেচতে আমাদের কষ্ট হয়। কম্পিউটারের যুগ, মানে ইন্টারনেটের যুগ, সবাই জানে ফেলায় যে এটার দাম কমছে, কারণ ওটা আর বেশি বিক্রি করা যায় না। তবে বাজারে অস্থিরতা সৃষ্টির পেছনে এক শ্রেণীর অসাধু সিন্ডিকেটের যোগসাজশ দেখছেন ব্যবসায়ী নেতারা। তাদের আশ্বাস, আসছে অর্থ বছরে নিয়ন্ত্রণেই থাকবে নিত্যপণ্যের বাজার। আমাদের মধ্যে যে 2-1টা লোক সুবিধাবাদী নেই সেটা ঠিক না।
সুযোগ নেওয়ার চেষ্টা করে। আমরা কখনো এটাকে সাপোর্টও করি না এবং এর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করার জন্য যৌথভাবে প্রশাসনকে নিয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করি। প্রস্তাবিত বাজেটে কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাসের কারণে জুলাই থেকে কমতে পারে কম্পিউটার, ল্যাপটপ ও ট্যাব ছাড়াও অনেক প্রযুক্তি পণ্যের দাম। কমবে দেশে সংযোজিত মোবাইলের দামও। তবে আমদানি শুল্ক 10% বাড়ানোর প্রস্তাবে বাড়তে পারে বিদেশি ফোন, মেমোরি কার্ড আর সব ধরনের সফটওয়্যারের দাম। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঘোষিত বাজেট নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। গতকাল যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দর এলাকার ভৈরব নদীতে ড্রেজিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। বিএনপির নেত্রী বলেছেন যে এটা হলো লুটপাটের বাজেট, চুরির বাজেট। যদি বিশ্বে কখনো মিথ্যাচারের উপরে চ্যাম্পিয়নশিপ দিতে হয় তাহলে বেগম খালেদা জিয়াকে চ্যাম্পিয়ন করতে হয়, কারণ বেগম খালেদা জিয়া মিথ্যাচারে ওস্তাদ, মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছেন। সুতরাং তার এই কথাটাকে আমি বলতে চাই, এই বিশ্ব মিথ্যাচারের কাছে এর চাইতে বেশি কিছু মানুষ আশা করতে পারে না। নির্মাণে প্রায় 4 বছর পর বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে শুরু হলো আনুষ্ঠানিক কার্যক্রম। গতকাল বিকেলে কার্যক্রম উদ্বোধন করেন নৌমন্ত্রী শাহজাহান খান। উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 2013 সালে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে বেনাপোল স্থলবন্দরে নির্মাণ করা হয় আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার টার্মিনাল। তবে নানা জটিলতায় কার্যক্রম শুরু হতে বিলম্ব হয়। নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজও পুরোপুরি নিরাপদ বলা যাচ্ছে না নিমতলী সহ পুরান ঢাকার বেশিরভাগ এলাকা। অনেক এলাকায় এখনো রয়েছে দাহ্য জাতীয় পদার্থের কারখানা ও ব্যবহার। অন্যদিকে ঘনবসতি আর সরু রাস্তা যে কোনো দুর্যোগে উদ্ধার কাজের সবচেয়ে বড় বাধা বলে মনে করে ফায়ার সার্ভিস। আর সিটি কর্পোরেশন বলছে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে কেমিক্যাল গোডাউনের বিরুদ্ধে। নিমতলীতে ঢুকতেই দোতলা পোড়া বাড়িটি আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 2010 সালের 3রা জুনের ভয়াবহ অগ্নিকাণ্ডের। পুড়ে যাওয়া দেয়ালগুলো মনে করিয়ে দেয় সেদিন নিহত হওয়া 124 জনেরও বেশি মানুষের কথা। মায়ের বুকের লগে বাচ্চা 6টাই ছিল, 2টো বাচ্চা ছিল, 2টোই বোন। এইসব তো আর আসবে না। তারপরে যতটা বিল্ডিং এখনো আপনি দেখতে পারেন, কতটি বিল্ডিং খালি আছে, দেখার লোক নাই। জীবন থেমে থাকে না, তাই সময়ের বহমান যাত্রায় গত 7 বছরে অনেক পুড়ে যাওয়া ভবন নিজেদের চেষ্টায় মেরামত করে নিয়েছেন নিমতলীবাসী। কিন্তু স্বজন হারানোর যে ক্ষত তা কখনোই মলিন হবার নয়। যারা মরছে 1 লাখ টাকা করে শেখ হাসিনা দিচ্ছে, বাস ওই এগুলি কইরা লাভ আছে। ছবিটা আমার ছেলে এখানে ভিতরে একদম পুরো শেষ হয়ে গেছে। আমার মেয়ে একদম রাত দিয়া কইরা মরছে, 1 বস্তা সিমেন্ট মারে। রাস্তাঘাট কই তেমন কাজ হয়েছে দেখেন আপনারা, আগে হয়েছেন হন দেখতেছেন তো কোনো পরিবর্তনে কি আসে? কিছুই হয়নি। মন্ত্রী মিনিস্টার যারাই করে আশা সবাই দেয়। সেদিন আগুন নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সরু গলিতে আগুন নির্বাপনের কাজ করতে গিয়ে। সে সমস্যা আজও দৃশ্যমান। শুধু নিমতলী নয়, ঘনবসতি আর 76%-এরও বেশি সরু রাস্তার কারণে পুরান ঢাকার বেশিরভাগ এলাকা ও বসবাসকারী মানুষরা রয়েছে ঝুঁকিতে। 9 টাইপস অফ কেমিক্যাল, এর ভিতরে আপনার ফ্লেমেবল, কম্বাস্টেবল, কোনোটাকে কিন্তু আপনি ছোট করে দেখার এখানে কিন্তু স্কোপ নেই। পুরাতন ঢাকাতে রাস্তা বলতে কিছুই নেই। 76% রোডস এই পুরাতন ঢাকার কিন্তু আপনি ন্যারো। যেভাবে আমরা যুদ্ধ করে যাচ্ছি, যদি একটা মেগা ডিজাস্টার হয় আর্থকোয়েকের মতো বা কেমিক্যালের মতো একটা হয়, তখন ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। পুরান ঢাকার অলিগলিতে এখনো দেখা যায় দাহ্য জাতীয় জিনিসপত্রের দোকানপাট আর কারখানা এবং কেমিক্যালের গুদাম। এসব কারখানা ও গুদামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। যেটা ব্যবসায়ীদের দাবি, এটা অগ্নি ঝুঁকিপূর্ণ নয়, কিন্তু আমাদের সঙ্গে যে সমস্ত প্রতিনিধি আমাদের অভিযানের সঙ্গে থাকেন তারা বলেন যে এটা আপনার ঝুঁকিপূর্ণ। সুতরাং এই জিনিসটা আমরা তাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে একটা সমঝোতা এবং মত ঐক্যতে পৌঁছতে চাই। তারপরে আমরা অভিযানকে আবারও বেগবান করব। ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে আর সচেতনতা সৃষ্টিতে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই স্মৃতিফলক। নিমতলীর অগ্নিকাণ্ডের মতো কোনো ঘটনা যেন আর না ঘটে, তাই এখানকার মানুষের দাবি সচেতনতা হোক প্রতিদিনের প্রতিটি মানুষের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে রাজধানীর বিপণী বিতানগুলো। দেশি পোশাকের চেয়ে বিদেশি পোশাকের দিকেই বেশি ঝুঁকছেন নারীরা। গরম আর বর্ষাকালকে মাথায় রেখে মূলত উজ্জ্বল রঙের পোশাক প্রাধান্য পাচ্ছে পছন্দের তালিকায়। বেশি ভিড় রয়েছে শিশুদের দোকানগুলোতেও। তাহিয়া রুবায়েত, অপলা রিপোর্ট। বিদেশি পোশাকের মধ্যে ভারতীয় পোশাকের আধিক্য থাকে বছর জুড়েই। এবারের ঈদের কেনাকাটাতেও দেখা যাচ্ছে সেই ঝোঁক। উৎসবকে সামনে রেখে রোজা শুরুর পর প্রথম ছুটির দিনটিতে রাজধানীর বিপণী বিতানগুলোতে ভিড়টা একটু বেশি লক্ষ্য করা গেছে। জমে উঠেছে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক। বাচ্চাদের দোকানগুলোতেও ভিড়টা লক্ষণীয়। বড়রা মূলত গরমের কথা মাথায় রেখে সুতি আর উজ্জ্বল রঙের পোশাক বেছে নিচ্ছেন, আর শিশুদের পছন্দ একটু জমকালো পোশাক। আসার সময় বাচ্চা বলতেছে সাদা জামা নেবে, বাপি আমি একটা সাদা জামা কিনবো। আমি তো পাঞ্জাবি কিনবো, সাদাই হয়। সবার আগে বাবা মাকে দিব, এটাই আমার সাথে আর কি লিস্টে যেটা থাকে বাজেটে, বাবা মাকে দিব আগে, তারপর আমি করব। আরে আসছি, দেখবো, দেখে যেটা ভালো লাগে ওটা নেব আর কি। ইন্ডিয়ান ক্যাটালগের যেগুলো আপনার গঙ্গা, তারপরে আপনার রাখি, অনেক আইটেম আসছে। পিঙ্ক কালার, তারপরে লেমন কালার, এগুলো মানে বেশি চলতেছে। ইয়েলো, এই টাইপের কালারগুলো চলতেছে। আমাদের স্পেশালি আপনার কটনগুলোই বেশি চলতেছে এখন। মানে বর্ষাকালের জন্য ম্যাক্সিমাম কটন ড্রেস নিচ্ছে, আর পার্টি ওয়্যার ড্রেসগুলো ঈদের জন্য, অকেশনালের জন্য মানুষ নিচ্ছে। তবে পোশাক ছাড়া অন্যান্য দোকানে ভিড় এখনো কম। অন্য বছরের মতো এবারও দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শপিং আপাতত জুতা কিনেছি নিজের মেয়ের আর ছেলের জন্য। দামটা হাতের নাগালেই আছে। আমাদের তো কোয়ালিটি ফুল মাল, এখন দাম একটু বেশি হবে। আমি ঈদের বাজার তো আমাদের তো সারা মাসই লস। ইনশাআল্লাহ আশা করি ভালোই হবে। ঈদের আগের দিনগুলোতে ব্যবসা আরো জমে উঠবে বলে আশাবাদী বিক্রেতারা। তাহিয়া রুবাইয়াত, অপলা, সময় সংবাদ, ঢাকা। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, সংরক্ষণ, পণ্যের মেয়াদ এবং দাম উল্লেখ না থাকা সহ নানা অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে 5 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে কামরাঙ্গীরচরের 3টি সেমাই কারখানাকে প্রায় 3 লাখ টাকা এবং 2টি রেস্তোরাঁকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য ও পণ্যের গায়ে দাম উল্লেখ না থাকায় মিনাবাজার ও স্বপ্ন জরিমানা দেয় 1 লাখ টাকা। রমজানে বাজার পর্যবেক্ষণে বিভিন্ন সংস্থার বিশেষ টিম কাজ করছে বলেও জানানো হয়। রোজা শেষে আসছে ঈদ, এ সময় বেড়ে যায় সেমাইয়ের চাহিদা। এই সুযোগে নিম্নমানের সেমাই তৈরি হচ্ছে বিভিন্ন কারখানায়। শুক্রবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চালানো অভিযানে ফুটে ওঠে এমন চিত্র। অভিযানে কামরাঙ্গীরচরের 3টি সেমাই কারখানাকে মোট 2,80,000 টাকা জরিমানা করা হয়। মাছি সমানেই পড়ছে, প্লাস যেখানে উৎপাদন হচ্ছে সেখানে আপনার নোংরা পানি ছিল। যেখানে ওরা সেমাইটা ড্রাই করছে তার পাশে হচ্ছে আপনার কাপড় ঝুলিয়ে রেখেছে। নকল উৎপাদন করার কারণে দাম বেড়ে যাচ্ছে এবং ভোক্তারা প্রতারিত হচ্ছে। এই জন্য আমরা সেই প্রতিষ্ঠানকে নকলের দায়ে আমরা 1.5 লাখ করেছি। নানা অভিযোগ ইফতার বাজারেও। নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ সহ নানা অভিযোগে আজিমপুরের 2 রেস্তোরাঁকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। তবে অভিযানের বিরুদ্ধে ক্ষোভ ছিল সংশ্লিষ্টদের। কাজ করতেছে, কাজের মতো হইতে পারে, বেগুন শুকোটা কি করবো, দামে পালাইবো না। জরিমানাটা একটু বেশি হয়ে গেছে, রমজান মাস, আরো আজকে শুক্রবারের দিন, জরিমানাটা এত হয়ে গেছে যে এখন জোগাড় করে দেওয়াটা অনেক কষ্ট। বাদ যায়নি অভিজাত বিপণী বিতানগুলো। মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও পণ্যের গায়ে দাম উল্লেখ না থাকায় 80,000 টাকা জরিমানা করা হয় স্বপ্নকে। মিনাবাজারকেও 25,000 টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা দেয় স্বপ্ন এবং মিনাবাজারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 37 ধারায় মোড়কজাত পণ্যের গায়ে এমআরপি না থাকায় তাদেরকে জরিমানা করা হয়েছে। ঈদের আগ পর্যন্ত আমরা এই বাজার অভিযান পরিচালনা করব এবং বাজারে থাকবো। এছাড়া যদি ভোক্তাদের কোনো অভিযোগ থাকে, বিশেষ অভিযোগ, তাহলে আমাদেরকে যদি তারা ইনফর্ম করে বা আমাদেরকে তারা জানায় উপযুক্ত প্রমাণ সহ আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। সিটি কর্পোরেশনের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি করায় এক দোকানকে 5,000 টাকা ও হাইড্রোস মিশিয়ে জিলাপি বানানোয় এক দোকানকে 10,000 টাকা জরিমানা করা হয়। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। 1878 সালে যাত্রা শুরু করা সিলেট পৌরসভা 2002 সালে সিটি কর্পোরেশনে উন্নীত হয়। কালের পরিবর্তনে বেড়েছে নগরের আয়তন, লোকসংখ্যাও 10 লাখেরও বেশি। কিন্তু নগরীর সবকিছুই গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে। বড় নগরীতে নগর উন্নয়ন কর্তৃপক্ষ থাকলেও এখানে নেই। এমনকি সিলেটে সিটি কর্পোরেশন নেই কোনো পরিকল্পনাবিদও। নগরবিদরা বলছেন, উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা পরিকল্পনাবিদ না থাকায় ঢাকায় বসে যে পরিকল্পনা নেওয়া হয় সেগুলোই বাস্তবায়ন হয় সিলেটে। বিস্তারিত আব্দুল আহাদের রিপোর্টে। কোনো প্রয়োজন ছাড়াই 1.5 বছর আগে নগরীর কোর্ট পয়েন্টে নির্মাণ করা হয় ফুট ওভারব্রিজটি। ছোট এই মোড়ের এক পাশ থেকে অন্য পাশে যেতে সময় লাগে কয়েক সেকেন্ড, আর ব্রিজ দিয়ে গেলে 5 মিনিট।
সুরমার পানির ওপর নির্ভর করে 150 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। নদীর পানি শুকিয়ে গেলে 6 মাস বন্ধ থাকে এটি। আর নগরীর আনাচে কানাচে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে সুউচ্চ ভবন। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সিলেটে যে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হয় সেগুলো ঢাকায় বসে তৈরি করা হয়। মাস্টার প্ল্যান হয়েছে, সেটা ঢাকায় বসে করা হয়েছে। মাস্টার প্ল্যানের প্রচুর ভুল অলরেডি মিটিং করে ধরে দেওয়া হয়েছে। সিলেটে উন্নয়ন কর্তৃপক্ষ না থাকলেও সিটি কর্পোরেশনে রয়েছে পরিকল্পনাবিদ পদ, কিন্তু প্রতিষ্ঠার পর থেকে এই পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। নগরবাসী ও পর্যটকদের আকৃষ্ট করতে উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা পরিকল্পনাবিদের প্রয়োজন, এমনটাই অভিমত পরিকল্পনাবিদ ও সাবেক মেয়রেরও। সিটি কর্পোরেশনের পক্ষে প্রপার ম্যানেজমেন্ট সম্ভব না, তখন এখানে সিটি ডেভেলপমেন্ট অথরিটি থাকলে ওদের কাজের সুবিধা হবে। সিলেটে উন্নয়ন কর্তৃপক্ষ হবে, এটা আমি দৃঢ়ভাবে আশাবাদী। সেবামূলক যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে একটা শক্তিশালী কোঅর্ডিনেশনের প্রয়োজন। আর মেয়রের অভিমত, সিলেটে উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হলে দুটি প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্বে যেন উন্নয়ন বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। উন্নয়ন কর্তৃপক্ষ আর সিটি কর্পোরেশন প্রায় জায়গায় গিয়ে দেখেন এই ফাইল চালাচালির কারণে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে না। এটার একটা আলাদা একটা গাইডলাইন থাকা উচিত। দুই ডিপার্টমেন্টের ঠেলাদের মানুষের ভোগান্তি হবে, কাজ হবে না। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, নগরীর রাস্তাগুলো ছোট হওয়ায় আগুন নেভানোর জন্য বড় গাড়িগুলো সিলেটে আনা যাচ্ছে না। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। গত কয়েকদিনের টানা লোডশেডিংয়ে নীলফামারীর শিল্প কারখানাগুলোতে উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে লোকসানের মুখে পড়েছেন শিল্প মালিকরা। বিদ্যুৎ বিভাগ বলছে, পুরোপুরি ঠিক হতে সময় লাগলেও রমজানের মধ্যে বিদ্যুতের এই সমস্যা অনেকটা সমাধান হবে। নীলফামারী থেকে শাকির হোসেন বাদলের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নীলফামারীতে গত কয়েকদিন ধরে সারাদিনে 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ থাকছে। ঘন্টায় ঘন্টায় লোডশেডিং এর কারণে দিনের অধিকাংশ সময় শিল্প কারখানাগুলো বন্ধ থাকে। অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। এই অবস্থায় শিল্প কারখানার উৎপাদন চরম আকারে ব্যাহত হচ্ছে। শিল্প কারখানার যন্ত্রাংশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো কাজই আমাদের হইতে পারতেছে না, খুব সমস্যা কারেন্টের। সারাদিনে মনে করেন আমরা খুব বেশি হলে 2 থেকে 2.5 ঘন্টা কারেন্ট পাচ্ছি। হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াতে এবং আসাতে আমাদের যেমন উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, তেমনি আমাদের লোকসানের মুখোমুখি হতে হচ্ছে। ঘন ঘন যাচ্ছে, ঘন ঘন আসতেছে, এটা নিয়ে আমাদের মেশিন এবং কোয়ালিটি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা আমরা মার্কেটিংও করতে পারতেছি না। আর্থিকভাবে এটা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলেন, প্রাকৃতিক বিপর্যয়ে আশুগঞ্জের 230 কেভি লাইনের মূল টাওয়ার ভেঙে যাওয়ায় এই সমস্যা হয়েছে। পুরোপুরি ঠিক হতে সময় লাগলেও রমজানের মধ্যেই বেশ কিছু পাওয়ার স্টেশন চালু হয়ে যাবে বলে জানান তিনি। আমাদের ওই ট্রান্সমিশন লাইনের টাওয়ারটার কাজ শুরু হয়ে গেছে। আমরা জানতে পেরেছি যে এটা আগামী 4 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। রমজান উপলক্ষে যে সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলো মেইনটেনেন্সে ছিল সেগুলোকে চালু করবেন। চালু করার পরে এই সমস্যা 90% সমাধান হয়ে যাবে। নীলফামারী জেলায় প্রায় 1,500 ছোট বড় শিল্প কারখানা রয়েছে। সময় সংবাদ, নীলফামারী। কোকাকোলা ফুডিজ ও দ্য ডেইলি স্টারের যৌথ উদ্যোগে সেরা রেস্তোরাঁকে কোকাকোলা ফুডিজ চয়েস অ্যাওয়ার্ড 2017 প্রদান করা হয়েছে। ঢাকার 7টি রেস্তোরাঁ থেকে বাছাই করে সেরা 10টি রেস্তোরাঁকে কোকাকোলা ফুডিজ পুরস্কার দেওয়া হয়। রাজধানী গুলশানের একটি হোটেলে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় কোকাকোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, বিপণন বিভাগের প্রধান সহ পুরস্কার পাওয়া রেস্তোরাঁর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। প্যারিস জলবায়ু চুক্তি প্রত্যাখ্যানের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন ভবিষ্যৎকেই প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমন আক্ষেপ প্রকাশ করেন ওবামা। এক বিবৃতিতে ওবামা বলেন, 1.5 বছর আগে কার্বন নিঃসরণের হার কমাতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্বকে সুরক্ষিত রাখতে সমঝোতার জন্য গোটা বিশ্ব প্যারিসে একত্রিত হয়েছিল। বৈশ্বিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের অগ্রণী ভূমিকার মধ্য দিয়ে সেই অর্জন সম্ভব হয়েছিল। বিশ্বে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের অনুপস্থিতি দেখা দিয়েছে উল্লেখ করে ওবামা বলেন, ট্রাম্প প্রশাসন এমন কিছু দেশের সঙ্গে যোগ দিয়েছে যারা ভবিষ্যৎকে প্রত্যাখ্যান করছে। আন্তর্জাতিক উদ্বেগ উপেক্ষা করে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে উত্তর কোরিয়ার উপর নতুন করে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘ। শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে দেশটির ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে জড়িত 15 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়।
এর আওতায় থাকা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা ও অন্য দেশে থাকা সম্পদ জব্দ করার কথাও বলা হয়েছে। জাতিসংঘে নিষেধাজ্ঞার প্রস্তাব উত্থাপন করতে পিয়ংইয়ংয়ের গুরুত্বপূর্ণ মিত্র চীনের সঙ্গে 5 সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। তাদের সমঝোতার ভিত্তিতেই শুক্রবার প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হয়। পরিষদের 5 স্থায়ী সদস্য সহ 15 সদস্য সর্বসম্মতিক্রমে এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। প্রস্তাবটি পাশের মাধ্যমে উত্তর কোরিয়ার ওপর আগে থেকে থাকা জাতিসংঘের নিষেধাজ্ঞা আরও প্রসারিত হলো। আবারও জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। ঈদে যাত্রা নির্বিঘ্ন করতে শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে। থাকছে বিশেষ 16টি ট্রেন। যাত্রী নিরাপত্তায় কোনো ছাড় নয়, হুঁশিয়ারি মন্ত্রী। বাজেটে ভ্যাট বাড়লেও বাড়বে না পণ্য মূল্য। বাজেট উত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। দুর্যোগের প্রভাবে বেড়েছে চালসহ নিত্যপণ্যের দাম। বুড়িগঙ্গার বিষাক্ত পানি ঢুকে মরে যাচ্ছে তুরাগ নদের মাছ। জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ। নিমতলীর ভয়াবহ আগুনের পর আজও নিরাপদ নয় পুরান ঢাকার বেশিরভাগ এলাকা। বন্ধ হয়নি দাহ্য জাতীয় পদার্থের কারখানা। ব্যবস্থা নেয়ার দায়সারা আশ্বাস সিটি কর্পোরেশনের। এবং ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে বিপণী বিতানগুলো। দেশির চেয়ে বিদেশি কাপড়ের দিকেই ঝোঁক নারীদের। শিশুদের পছন্দ ঝলমলে পোশাক। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।